আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিফাত তাসনুভা। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। কথা না শোনায় নিম্ন আদালতের উপর বেজায় চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, এ কেমন আদালত? সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা। আবারও ইতিহাস গড়লেন ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেন। যোগাযোগ টিমের সব পদে নিয়োগ দিলেন নারী কর্মকর্তা। করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় শঙ্কা, আতঙ্কে নিউ ইয়র্ক প্রবাসীরা। ব্যবসায়ীদের দুরবস্থা। বিনামূল্যে ভ্যাকসিন দেবে রাইট এইড। ফাকরিজাদে হত্যার প্রতিশোধের হুমকির মধ্যে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী। এর আগেও দুর্ধর্ষ হামলা চালিয়েছে মোসাদ। ইরানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এবং কৃষক বিক্ষোভের টালমাটাল ভারত। শর্ত সাপেক্ষে আলোচনার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দিল্লি অবরোধের হুঙ্কার কৃষকের। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার আদালতের উপর বেজায় চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে হেরে যাওয়ার পর রোববার প্রথমবারের মতো তিনি তার পছন্দের ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন। প্রথম এই টিভি সাক্ষাৎকারে তিনি বিচার ব্যবস্থাকে, বিশেষ করে স্টেট আদালতগুলো তার কথা না শোনায় এক হাত নেন। ঘোষণা দেন সুপ্রিম কোর্টে লড়াই চালানোর। বিস্তারিত রিপোর্টে। This whole thing is a terrible situation. নিজের পছন্দের চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এ কোন বিচার ব্যবস্থা? তার এত চমৎকার মামলাটি কোনো আদালতে শুনতে চাইছে না। সব মামলা শুনানির আগেই ছুঁড়ে ফেলা হচ্ছে। এই অবস্থায় তিনি দেশের সর্বোচ্চ আদালতের শরণ নিতে যাচ্ছেন। Well, the problem is it's hard to get into the Supreme Court. Can you imagine? ট্রাম্প বলেন, প্রতিটি আদালতে বলছেন এসব মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই। একে বিস্ময়কর আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন রাখেন, এ কেমন আদালত? I wanted to file one suit, Donald J. Trump, President of the United States. And they say, sir, you don't have standing. I say, I don't have standing. You mean as President of the United States, I don't have standing. What kind of a court system is this? সর্বশেষ শনিবার বিকেলে পেনসিলভেনিয়ার সুপ্রিম কোর্ট ট্রাম্প শিবিরের মামলা খারিজ করে দেন। এ প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার কাছে সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য ভালো ও দক্ষ আইনজীবী রয়েছেন। তারা ভালো যুক্তি উপস্থাপন করতে পারবেন, প্রমাণ করতে পারবেন যে ভোট জালিয়াতি হয়েছে। সুপ্রিম কোর্টে এসব মামলা নিয়ে যাওয়া বেশ জটিল। এখন সুপ্রিম কোর্টকে এমন বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেও ট্রাম্প এখনও নির্বাচনে পরাজয় মেনে নেননি। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার মন্ত্রিসভা গঠনে দ্রুত প্রস্তুতি নিচ্ছেন। সব প্রক্রিয়া শেষ করে নতুন সরকার আসছে 20 জানুয়ারি শপথ গ্রহণ করবে। কিন্তু এসব কোনো কিছুরই দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নজর নেই। তিনি এখনও জয়ের আশা দেখছেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কারচুপি আর জালিয়াতি নিয়ে রিপাবলিকান দল নড়েচড়ে না বসলে সিনেটে আর কখনো কোনো রিপাবলিকান প্রার্থী জয়ী হতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছেন, জো বাইডেনকে প্রমাণ করতে হবে কোনো জালিয়াতি ছাড়াই তিনি 8 কোটির বেশি ভোট পেয়েছেন। তা প্রমাণ করেই জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আরেক দফা ক্ষমতায় থাকার জন্য এমন কোনো চেষ্টা নেই যা করছেন না। স্টেট পর্যায়ের সুপ্রিম কোর্ট ও সার্কিট কোর্টে ট্রাম্প শিবির কোনো কার্যকর প্রমাণসহ মামলা উপস্থাপন করতে পারেনি। এখন সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টায় রয়েছে তারা, যদিও ট্রাম্পের পক্ষে মার্কিন সুপ্রিম কোর্ট থেকে কোনো ইতিবাচক নির্দেশনা নিয়ে আসার সম্ভাবনা দুর্বল বলেই মনে করা হচ্ছে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
বিতর্কিত মন্তব্য না করে যেন কোনো মতেই থাকতে পারছেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর থেকে তিনি বলে যাচ্ছেন যে এবারে নির্বাচনে জালিয়াতি হয়েছে, ভোট চুরি হয়েছে, যদিও এর পক্ষে তিনি তেমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আবারও নির্বাচন নিয়ে মন্তব্য করলেন ট্রাম্প। তিনি বলেছেন 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম সুরক্ষিত নির্বাচন। গত 23 নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার নিজের পুরনো মতামতে ফিরে গিয়ে ট্রাম্প আবারও বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্বাচনে কারচুপি হয়েছে। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমাদের 2020 সালে নির্বাচন সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে কম সুরক্ষিত নির্বাচন। সবাই জানেন যে এখানে জালিয়াতি হয়েছে। তিনি বলেন, কৃষ্ণাঙ্গ কমিউনিটিতে ওবামার চেয়ে বাইডেন বেশি ভোট পেতে পারে না এবং নিশ্চিতভাবে 8 কোটি ভোট পান না। আবারও ইতিহাস গড়লেন নয়া প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে তিনি তার সিনিয়র প্রেস টিমের সব পদে নারীদের নিয়োগ দিয়েছেন। এক্ষেত্রে অবশ্য প্রাধান্য দেওয়া হয়েছে ওবামা প্রশাসনের অভিজ্ঞদের। বাইডেন প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে এমন ইতিহাস এই প্রথম। বিস্তারিত রিপোর্টে। জো বাইডেনের যোগাযোগ টিমের নেতৃত্বে থাকছেন সাবেক ক্যাম্পেইন কমিউনিকেশনস ডিরেক্টর কেট বেডিংফিল্ড। প্রেস সেক্রেটারি হয়েছেন ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা জেনিফার সাকি। প্রেসিডেন্ট পদে প্রাথমিক জয়ের আগে থেকে বাইডেন বলে আসছেন প্রশাসনে বৈষম্য দূর করবেন। প্রেস টিম গড়ার পর বিবৃতিতে বাইডেন বলেছেন, সম্পূর্ণ নারীদের নিয়ে হোয়াইট হাউসের প্রথম সিনিয়র প্রেস টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। বাইডেন মনে করছেন এভাবে দক্ষদের নিয়ে প্রশাসন গড়লে যুক্তরাষ্ট্র আবার এগিয়ে যাবে। ইলেকশন প্রচারে কোয়ালিশনের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী পিলি টোবার হোয়াইট হাউসের ডেপুটি যোগাযোগ পরিচালকের দায়িত্ব পালন করবেন। বাইডেনের প্রচার টিমের সিনিয়র উপদেষ্টা করেন জিন পিয়েরে, যিনি পরে হ্যারিসের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি প্রধান উপপ্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী প্রচারে বাইডেনের সিনিয়র উপদেষ্টা সাইমন স্যান্ডার্স ভাইস প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা এবং প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী প্রচারের সিনিয়র উপদেষ্টা অ্যাশলে অ্যাটেন ভাইস প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করবেন। এলিজাবেথ আলেকজান্ডার জিল বাইডেনের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করবেন। এই 7 জনই নারী, যাদের মধ্যে বেশ কয়েক বর্ণের নারী রয়েছে। এরা প্রশাসনের বেশ কয়েকটি দৃশ্যমান ভূমিকা পালন করবেন। দেশের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস তৈরি করবেন হ্যারিস। সদ্য ঘোষিত দলটিকে অভিজ্ঞ, প্রতিভাবান এবং বাধা বিভাজন হিসেবে বর্ণনা করেছেন বাইডেন। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। কুকুরের সঙ্গে খেলা করতে গিয়ে পা মচকে গেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। শনিবার নিজের বাড়িতে পোষা কুকুর মেজরের সঙ্গে খেলা করতে গিয়ে তার বাঁ পা মচকে যায়। জো বাইডেন গোড়ালিতে আঘাত পেয়েছেন এবং সাবধানতার জন্য একজন অর্থোপেডিক্সকে দেখিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। নির্বাচনে বিজয়ী ঘোষিত হওয়ার পর থেকে ডেলাওয়্যার স্টেটের উইলমিংটন শহরে নিজের বাড়িতেই আছেন জো বাইডেন। সেখানেই থেকে ট্রানজিশন নিয়ে কাজ করছেন, সরকার পরিচালনার জন্য টিম গোছাচ্ছেন। অবসর সময়টা কাটছে 2 পোষা কুকুরের সঙ্গে খেলে ও সাইকেল চালিয়ে। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেওয়ার কথা। জো বাইডেনের 2টি পোষা কুকুরে জার্মান শেফার্ড। মেজর নামের বিশাল আকৃতির একটি কুকুর পোষার জন্য তিনি 2018 সালে সংগ্রহ করেন। ঠিক কী কারণে এই কুকুরের নাম মেজর রেখেছেন তা বাইডেন কখনো ব্যাখ্যা করেননি। ধারণা করা হয় বাইডেন তার অকাল প্রয়াত পুত্র বিউ বাইডেনের স্মৃতি খুঁজে পান জার্মান শেফার্ড মেজরের কাছে। বিউ বাইডেন ডেলাওয়্যার স্টেটের ন্যাশনাল গার্ডের মেজর ছিলেন। চ্যাম্প নামের আরেকটি কুকুর আছে বাইডেনের। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বাইডেন জানিয়েছেন হোয়াইট হাউসে বসবাসের সময় পোষা কুকুর 2টি সঙ্গে নিয়ে যাবেন। সঙ্গে একটি বিড়ালও সংগ্রহ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আসছে জানুয়ারি থেকে হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার কথা জো বাইডেন দম্পতির। পোষা কুকুর নিয়ে যুক্তরাষ্ট্রের লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। অনেক সময় হোয়াইট হাউসের পোষা কুকুর নিয়ে সংবাদ পরিবেশিত হয়। সাম্প্রতিক প্রেসিডেন্টদের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই কোনো পোষা কুকুর ছাড়াই হোয়াইট হাউসে আছেন। প্রেসিডেন্সিয়াল প্যাট মিউজিয়ামের তথ্য মতে 1860 সাল থেকে সব প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে কোনো না কোনো পোষা প্রাণী ছিল। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জারেড কুশনার এবং তার একটি টিম চলতি সপ্তাহে সৌদি আরব এবং কাতারে সফর করবেন। প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মধ্যকার দীর্ঘদিনের সংকট সমাধানে ওই দুই দেশের সঙ্গে আলোচনা করতে যাবেন তারা। সৌদি নিয়ম শহরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন কুশনার। এরপরে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সে দেশে গিয়ে দেখা করবেন। এই সফরের মাধ্যমে সৌদি আরব এবং কাতারের মধ্যে যেসব ইস্যু নিয়ে বিরোধ চলছে সেসব বিষয়ে সমাধান করে একটি চুক্তিতে পৌঁছতে সৌদি আরব এবং কাতারের নেতাদের সঙ্গে আলোচনা করবেন কুশনার। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের সমাধান চান তিনি। এছাড়া ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্থাপন বিষয়েও কথা বলবেন। এবার নিউ ইয়ার কমিউনিটি সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে নিউ ইয়র্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় 29শে নভেম্বর রবিবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখালে প্রবাস থেকে দাঁত ভাঙা জবাব দেবে তারা। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। মামুনুল হক জঙ্গিবাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। যারা সাম্প্রদায়িকতার বীজ এই দেশে ছড়িয়ে দিতে চায় তারা দেশদ্রোহী বলে বিবেচিত হবে। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক AKM তারিকুল হায়দার চৌধুরী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ। উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, গণেশ কীর্তনিয়া, মোহাম্মদ রিয়াজুল কাদের লস্কর, ওয়ালি আহাদ, লিটন চৌধুরী, ফজলুর রহমান, লুৎফুর রহমান সহ অন্যান্যরা। করোনা ভাইরাসের তাণ্ডবে নাজুক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে আক্রান্ত ও মৃত্যুতে। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের আবারও আগের মতো শঙ্কায় দিন কাটছে। বেকারত্ব বৃদ্ধি, অপ্রতুল সরকারি সুবিধা সহ নানা সংকটে প্রবাসীরা। নিউ ইয়র্কের বাংলাদেশি এলাকাগুলোর ব্যবসায়ও দেখা দিয়েছে মন্দাভাব। সহকর্মী মোহাম্মদ হোসেন দীপুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনার তাণ্ডবে প্রবাসী বাংলাদেশিরা আবারও আগের মতো শঙ্কায় দিন কাটাচ্ছেন। বেকারত্ব বৃদ্ধি, অপ্রতুল সরকারি সুবিধা সহ নানান সংকটে প্রবাসীরা। নিউ ইয়র্কের বাংলাদেশি এলাকাগুলোর ব্যবসায়ে দেখা দিয়েছে মন্দাভাব। করোনার প্রকোপে বাংলাদেশি অঞ্চলসমূহে নেই আর আগের মতো আমেজ। সিটির বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, ব্যবসার এরকম মন্দাভাব চললে ভবিষ্যতে হয়তো তাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। করোনা বাড়ছে, আমাদের বিজনেসের অবস্থা খুবই খারাপ। 10 জনের বেশি আমরা বসাইতে পারি না। দেখেন অনেক সিট খালি, ফুড আছে যথেষ্ট, লোক নাই, ভাড়া অনেক। আমাদের এটা অ্যাফোর্ড করতে অনেক কষ্ট হচ্ছে। এখন করোনা অনেক বাড়ছে, যা আগে থেকে নিউ ইয়র্কে অনেক এখন ইয়েলো জোনে আছে। তো এখন এর জন্য সরকার নিয়ম করছে 10 জনের বেশি ঢোকা যাবে না। এমনিতেই তো লোক ব্যবসা কম, এখন আরও কম। জানি না সামনে কী হয়, আমাদের খুব কঠিন অবস্থা এখন। এদিকে যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডে মানেই হচ্ছে উচ্ছ্বাস আর কেনাকাটার ধুম। প্রতি বছর এই দিনটিতে পণ্যের ছাড়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে মানুষ। এবছর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনলাইনে কেনাকাটা নতুন রেকর্ড ছুঁয়েছে। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছর বিক্রি বেড়েছে 22%। কোভিডের কারণে এবার নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকাগুলোর বিপণী বিতানগুলো ছিল স্বল্প সংখ্যক ক্রেতা। এবারের ব্ল্যাক ফ্রাইডের মূলত বেশি মানুষ ঘরে বসেই কেনাকাটা পছন্দ করেছে। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার করোনা ভাইরাস প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ফার্মেসি চেইন সেন্টার রাইট এড দেশ জুড়ে তাদের গ্রাহকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে। 25শে নভেম্বর গ্রাহকদের কাছে পাঠানো এক বার্তায় রাইট এড জানিয়েছে, ভ্যাকসিন বাজারে আসার সঙ্গে সঙ্গেই তাদের এই কর্মসূচি শুরু হবে। গ্রাহক আগে থেকেই 2 দফা ভ্যাকসিন গ্রহণের জন্য নিজেদের নাম তালিকাভুক্ত করে রাখতে পারবেন। সিডিসির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে রাইট এড ভ্যাকসিন বিতরণ করবে। ডিসেম্বরের শেষ থেকে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন সবাইকে দেওয়ার কাজ শুরু করা হবে। এ নিয়ে প্রতিটি নগরীতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাইট এড জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের সব ফার্মেসিতে গ্রাহকদের বিনামূল্যে এই ভ্যাকসিন দিতে আগাম প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহে সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন প্রধান সংক্রামক রোগের বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। থ্যাঙ্কসগিভিং ডেকে কেন্দ্র করে লোকজন ছুটি কাটাতে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়। এবছরও হাজার হাজার মানুষ থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে বাড়ি ফিরছেন। অ্যান্থনি ফাউসি বলেন, এখনও খুব বেশি দেরি হয়নি।
লোকজন ভ্রমণের সময় মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারেন। গত ডিসেম্বরে প্রথম চীনে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়লেও এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এখানে এখন পর্যন্ত 1,30,00,000-এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে 2,66,000-এর বেশি মানুষ। রোববার দেশটিতে করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছে। শুধুমাত্র নভেম্বরে দেশটিতে আক্রান্তের সংখ্যা 40 লাখ ছাড়িয়ে গেছে। অক্টোবরের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। গত কয়েকদিনে সংক্রমণ একের পর এক রেকর্ড ভাঙছে। করোনা ভাইরাসের টিকা নিয়ে এক স্বেচ্ছাসেবকের অসুস্থতার অভিযোগ নাকচ করে দিয়ে উল্টো তার বিরুদ্ধে 100 কোটি রুপিরও বেশি মানহানির মামলা করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া CII। ভারতীয় প্রতিষ্ঠানটি দাবি করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা কোভিশিল্ড এর ট্রায়ালে অংশ নেওয়া চেন্নাইয়ের ওই স্বেচ্ছাসেবকের অভিযোগ পুরোপুরি বিদ্বেষমূলক। ভুল ধারণার বশবর্তী হয়ে তিনি অভিযোগ করেছেন। প্রসঙ্গত 40 বছর বয়সী ওই স্বেচ্ছাসেবক অভিযোগ করেছিলেন গত 1 অক্টোবর চেন্নাইয়ের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে কোভিশিল্ড ডোজ নেওয়ার পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন ওই টিকার 3য় ধাপের ট্রায়াল চলছিল। তবে ওই স্বেচ্ছাসেবকের শারীরিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করে CII বলেছে ওই ব্যক্তি টিকা নিয়ে অসুস্থ হননি। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ফাকরিজাদে হত্যার প্রতিশোধের হুমকির মধ্যে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী। এর আগেও দুর্ধর্ষ হামলা চালিয়েছে মোসাদ। ইরানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় ইরানের প্রতিশোধের হুমকির মধ্যেই বিমানবাহী রণতরী USS নিমিটেজকে পারস্য উপসাগরে ফিরে আনা হচ্ছে। আমেরিকান নৌবাহিনীর বাহরাইন ভিত্তিক 5ম নৌবহরের মুখপাত্র কমান্ডার রেবেকা রিবেরিচ এক বিবৃতিতে জানান, নিমিটেজ ক্যারিয়ারে স্ট্রাইক গ্রুপের ফিরে আসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো হুমকির ভূমিকা নেই। বিস্তারিত রিপোর্টে। বিশ্লেষকরা পারস্য উপসাগরে রণতরী মোতায়েনে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ক্ষুব্ধ ইরানের সঙ্গে নতুন উত্তেজনা তৈরির আশঙ্কা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানান, বিমানবাহী রণতরী মোতায়েনের অর্থ হবে ইরাক এবং আফগানিস্তান থেকে যেসব সেনা প্রত্যাহার করা হচ্ছে তাদেরকে কমব্যাট সাপোর্ট এবং এয়ার কভার দেয়া। আগামী 15 জানুয়ারির আগে আফগানিস্তান এবং ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিতে চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইরানের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে শুক্রবার অতর্কিত হামলায় নিহত হবার আগেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে আমেরিকান ওই কর্মকর্তা মনে করেন, এ ধরনের পদক্ষেপ ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের বার্তা দেবে। By attacking their nuclear scientists, by really escalating this effort, the Iranians, I think, are going to be more compelled. ইরানের রাজধানী তেহরানের কাছে বিখ্যাত বিজ্ঞানী ও গবেষককে সন্ত্রাসী হামলার মাধ্যমে হত্যা করা হয়। এই বিশেষজ্ঞকে হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করছে ইরান। অবশ্য ইসরায়েল হত্যার কথা অস্বীকার করছে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ারও অঙ্গীকার করেছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2018 সালের একটি অনুষ্ঠানে ইরান বিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফাকরিজাদের নাম বারবার উল্লেখ করছিলেন। সে সময় তিনি হুমকি দিয়ে বলেছিলেন, স্মরণ রাখবেন নামটি হচ্ছে ফাকরিজাদে। ফাকরিজাদে ইরানের একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ছিলেন। তাকে ইরানি বোমার জনক বলা হতো।
আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার বাংলাদেশ প্রসঙ্গ। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াই ফেঙ্গি শেষ মুহূর্তের সিদ্ধান্তে ঢাকা সফর বাতিল করেছেন, স্থগিত করেছেন তার এই ঝটিকা সফর। তবে কী কারণে সফর বাতিল করা হয়েছে তার কোনো কারণ জানা যায়নি। রোববার নেপালের কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, নেপাল সফর শেষে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়াই ফেঙ্গি অনির্ধারিত সফরে ঢাকায় যাচ্ছেন। একদিনের ঝটিকা সফরে চীনের প্রতিরক্ষা মন্ত্রী নেপালে যান। ওই দিন নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সফর শেষে তার বাংলাদেশ ও পাকিস্তান সফর করার কথা ছিল। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পুকুর থেকে মারাত্মক বিষধর ও বিলুপ্তপ্রায় রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ পাওয়া গেছে। রবিবার বিকেলে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। উপমণ্ডল নামে স্থানীয় এক যুবক সাপটি উদ্ধার করে একটি লোহার খাঁচায় ভরে রেখেছেন। পুকুর থেকে বিষধর সাপ উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাছ ধরার জন্য রোববার সকালে পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছিল। এ সময় কচুরিপানার ভেতরে 4 কি 5 ফুটের একটি সাপ দেখা যায়। প্রথমে মনে হয়েছিল অজগর সাপ। চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাস ছবি দেখে সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন। বিশ্বব্যাপী কিলিং মেশিন হিসেবে খ্যাত রাসেল ভাইপার সাপ আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। কামড়ের পর শরীরের আক্রান্ত স্থানের টিস্যু নষ্ট হয়ে পচন ধরে। সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু নিশ্চিত। চিকিৎসার নামে নারী রোগীদের ধর্ষণ ও হয়রানি করার অভিযোগ উঠেছে এক বাংলাদেশি চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অস্ট্রেলিয়ার জিলংয়ের ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 56 বছর বয়সী ওই চিকিৎসকের নাম শফিউল মিল্কি। তিনি মেলবোর্নের দক্ষিণ পশ্চিমের শহর জিলংয়ের বাসিন্দা। অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ABC নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসার নামে যৌন উদ্দেশ্য নিয়ে ওই চিকিৎসক নারী রোগীদের স্পর্শ করতেন। শুধু তাই নয়, তিনি তাদের কৌশলে অজ্ঞান করে ধর্ষণ করতেন। 2012 সালের সেপ্টেম্বর থেকে 2019 সালের ফেব্রুয়ারির মধ্যে তিনি এই অপরাধগুলো করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। 2019 সালে চিকিৎসক হিসেবে মিল্কির নিবন্ধন স্থগিত করেছিল মেডিকেল বোর্ড অব অস্ট্রেলিয়া। তিনি অস্ট্রেলিয়ার কোলাক মেডিকেল সেন্টার ও কোলাক সেন্ট্রাল মেডিকেল সেন্টার এবং মাউন্ট ক্লিয়ার মেডিকেল সেন্টারে অনুশীলন করছিলেন। তাকে নারী রোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেও নিষিদ্ধ করা হয়েছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নিজ দেশের ভেতর গোপন মিশনে হত্যার ঘটনা বিশ্বব্যাপী ইরানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, শুধু প্রধান পরমাণু বিজ্ঞানী হত্যা নয়, এর আগে ইরানে একাধিক সফল মিশন চালিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এমনকি তারা সুরক্ষিত পরমাণু কেন্দ্রে ঢুকে তথ্য চুরি করেছিল। বিস্তারিত দেখুন রিপোর্টে। সম্প্রতি ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে গুপ্ত মিশন চালিয়ে হত্যা করা হয়। তবে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার চূড়ান্ত ফল ইরানের এই বিজ্ঞানী হত্যার সফল মিশন। জানা গেছে, ইসরায়েলি কমান্ডোদের একটি টিম ইরানের অত্যন্ত সুরক্ষিত ওয়্যারহাউসে প্রবেশ করেছিল। অভিযানটি ছিল অনেক বেশি দুঃসাহসী। তবে ভোরের আগেই দলটি ইরানের পারমাণবিক কর্মসূচির 5000 পৃষ্ঠার গোপন নথি চুরি করে তারা ইসরায়েলের মাটিতে ফিরে যায়। কয়েক সপ্তাহ পর 2018 সালের এপ্রিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই চুরি করা নথির বরাত দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন জাতিসংঘে। ওই সময় তিনি ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের নামটিও প্রকাশ করেন। সেই সময় গোপন মিশনের চূড়ান্ত ফল হিসেবে প্রাণ গেল পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের। মোহসেন শুধু পরমাণু বিজ্ঞানীই ছিলেন না, তাকে ইরানের বোমার জনক বলতেন কূটনীতিকরা। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে তেহরানের বাইরে কৌশলে থামানো হয় মোহসেনের গাড়িটি। এরপর দ্রুত আরেকটি গাড়ি থেকে একদল বন্দুকধারী বের হয়ে গুলি ছুড়ে ওই বিজ্ঞানীর মৃত্যু নিশ্চিত করে এবং পালিয়ে যায়। সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অভ্যন্তরে প্রবেশ করে এভাবে শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনায় এটাই প্রমাণ করছে ইসরায়েলিদের কাছে তেহরান এখনও কতটা অরক্ষিত। আমেরিকান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক প্রধান ব্রুস রিডেল বলেন, এটা নজিরবিহীন
এটি ইরানিদের কার্যকর প্রতিরোধের কোনো চিহ্নও দেখাচ্ছে না। সিআইএর সাবেক প্রধান ব্রুস রিডেল বলেন, মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডে এমন ইঙ্গিত মিলছে যে 2010 থেকে 2012 সাল পর্যন্ত ইসরায়েল একের পর এক ইরানি বিজ্ঞানী ও গবেষকদের ওপর যে হামলা শুরু করেছিল 10 বছর পর আবারও তা শুরু হলো। এখন দেখার বিষয়, ইসরায়েল কি খেলা শুরু করলো নাকি শুরুর পথে রয়েছে। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে কৃষক বিক্ষোভের টালমাটাল ভারত, শর্ত সাপেক্ষে আলোচনার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, দিল্লি অবরোধের হুঙ্কার কৃষকের। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। টানা কয়েকদিন ধরে চলা কৃষক বিক্ষোভে টালমাটাল দিল্লি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে নড়ে চড়ে উঠেছে মোদী সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে রাস্তা ছাড়ার অনুরোধ জানিয়েছেন, তবে কৃষকরা তার প্রস্তাব নাকচ করে দিয়ে দিল্লি অবরুদ্ধ করার হুঙ্কার দিয়েছে। আরও দেখুন রিপোর্টে। পাঞ্জাব সহ দেশের বিভিন্ন অংশ থেকে আসা হাজার হাজার কৃষক দিল্লিতে ঢোকার জাতীয় সড়ক অবরোধ করে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। এ প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দেন 3 ডিসেম্বর সরকারের সঙ্গে চাষিদের আলোচনা নির্ধারিত রয়েছে। চাষিরা সরকারের ঠিক করে দেওয়া ময়দানে সরে গেলে তার আগেই আলোচনা হতে পারে। সরকারের এই প্রস্তাব খারিজ করে কৃষক সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা সরকারের মর্জি মাফিক বুরারি ময়দানে সরছেন না, কারণ সেটা আসলে খোলা জেলখানা। তার বদলে দিল্লিতে প্রবেশের 5টি রাস্তাতেই অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। কৃষক নেতাদের দাবি, তাদের কাছে 4 মাসের রসদ রয়েছে। নরেন্দ্র মোদী সরকারের 3টি কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন থেকে পিছু হটবেন না। এর মধ্যেই বিজেপি তথা মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে হরিয়ানার প্রভাবশালী খাপ পঞ্চায়েতগুলি সব রকমভাবে কৃষকদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে। খাপের সদস্যরা আগামীকাল দিল্লির অভিমুখে যাত্রা করবে বলে জানিয়েছেন দাদরির বিজেপি সমর্থিত নির্দল বিধায়ক সোমবীর সাংওয়ান। হরিয়ানা থেকে দিল্লিতে ঢোকার টিকরি ও সিংঘু সীমানায় কৃষকরা অবরোধ শুরু করেছেন, ফলে 1 নম্বর জাতীয় সড়ক কার্যত বন্ধ। উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে ঢোকার গাজীপুর সীমানাতেও বিক্ষোভ শুরু হয়েছে। এরপরে চাষিরা আরও 2 সড়ক বন্ধ করার হুঁশিয়ারি দিলেও মোদী সরকার এখনও নিজেদের অবস্থানে অনড়। উল্টে রবিবার রেডিওর মন কি বাত অনুষ্ঠানে মোদীর দাবি, দীর্ঘ আলাপ আলোচনার পরে সম্প্রতি সংসদে পাশ হওয়া কৃষি সংশোধনী আইনের ফলে কৃষকরা শুধু শিকলমুক্ত হননি, নতুন অধিকার ও নানা ধরনের সুযোগ সুবিধা এসে পৌঁছেছে তাদের হাতে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।
শ্রীলঙ্কার একটি কারাগারে কারারক্ষীদের সঙ্গে বন্দীদের সংঘর্ষে অন্তত ৬ জন নিহত ও ৫২ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। দেশটির উপচে পড়া কারাগারগুলোর প্রায় ১,০০০ বন্দী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মহামারী নিয়ে আতঙ্কিত বন্দীরা ব্যবস্থা উন্নতকরণ ও আগাম জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছে। পুলিশের মুখপাত্র আজিত রোহানা জানিয়েছে, মাহারা কারাগারের কারারক্ষীরা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে। দাঙ্গা থামাতে কারারক্ষীরা গুলি করে। কারাগারের আশেপাশে বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে তারা কারা প্রাঙ্গণে বিশাল আগুন দেখিয়েছে বলে স্থানীয় সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের উপপরিদর্শক আজিত রোহানা জানিয়েছেন। ক্যাপটাউনের সমুদ্র সৈকতে হাঁটছিলেন মারিয়া ওয়েজেনের। হঠাৎ অনেকগুলো নীলরঙা প্রাণী দেখে চমকে উঠলেন তিনি। ছবি তুলে ফেসবুকে আপলোডও করলেন সাথে সাথে। তারপরই প্রাণীটি নিয়ে গবেষণা শুরু হয়। মারিয়া ওয়েজেনের জানান, বহু বছর ধরে তিনি ওই সৈকতের কাছাকাছিই থাকেন। তার দাবি, তিনি কোনোদিন এখানে এই ধরনের কোনো প্রাণী দেখেননি। স্টারফিশ তার চোখে পড়েছে এবং তার হাতের কাছে পড়লেই তিনি তাদের ধরে জলে ঠেলে দেন। কিন্তু এই ড্রাগন প্রকৃতির প্রাণীটি দেখে তার সন্দেহ হয়। নীলরঙা এই সামুদ্রিক প্রাণীটির বৈজ্ঞানিক নাম গ্লাকাস আটলান্টিকাস, তবে ব্লু ড্রাগন নামেই বেশি পরিচিত এরা। এদের শরীরে যে হুলটি আছে, কোনোভাবে এরা সেটি কারো শরীরে ফুটিয়ে দিলে আক্রান্তের বমি বমি ভাব লাগে, ত্বকে অ্যালার্জি দেখা যায়, অত্যন্ত যন্ত্রণাও হয় সারা শরীরে। এবার প্রবাস সংবাদ। লেবাননের প্রবীণ প্রবাসী সিরাজুল ইসলাম আর নেই। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার দক্ষিণ মানিকপুর গ্রামে। ১৯৯৮ সালে জীবন জীবিকার তাগিদে লেবানন যান সিরাজুল ইসলাম। তিনি দীর্ঘদিন বৈধতায় থেকে লেবাননের বিভাগীয় শহর জুনিতে সহ আউনে হয়ে বিভিন্ন মার্কেট এবং অবশেষে জুমুজোবা এলাকায় আউন সুপার মার্কেটে কর্মরত ছিলেন। রবিবার বাসায় অবস্থানকালে বিকেল ৫টায় তার বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা লেবাননের রেডক্রসকে সংবাদ দিলে দ্রুততার সাথে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে তার মরদেহ সায়েদ লেবানন হাসপাতাল হিমঘরে রাখা হয়েছে। তার মৃত্যুতে প্রবাসী ও গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এবার খেলার সংবাদ। আর্জেন্টিনার সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ব্যক্তিগত ডাক্তার লিওপোল্ডো লুকের বাড়ি এবং প্রাইভেট ক্লিনিকে তল্লাশি চালিয়েছে স্থানীয় পুলিশ। ম্যারাডোনার চিকিৎসায় কোনো অবহেলা হয়েছিল কিনা পুলিশ তা বের করার চেষ্টা করছে। ৪ দিন আগে দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের কাছে তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৬০ বছর। ম্যারাডোনাকে কি ঔষধ দেওয়া হচ্ছিল তা তার ২ মেয়ে জানতে চেয়েছিলেন বলে খবর পাওয়া গেছে। নভেম্বর মাসের প্রথম দিকে ম্যারাডোনার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে এক সফল অস্ত্রোপচার করা হয়। এরপর তার অ্যালকোহল পানের উপর নির্ভরশীলতা কাটানোর জন্য চিকিৎসা শুরুর কথা ছিল। এবার সংস্কৃতি সংবাদ। বাংলাদেশের সঙ্গে তার আত্মার সম্পর্ক, কারণটিও হৃদয়ের পরম অনুভূতি মেশানো। সবচেয়ে বড় প্রয়োজনের সময় তিনি দাঁড়িয়েছিলেন বাংলাদেশের পাশে। এদেশের মানুষের চরম দুর্দিনে বাড়িয়েছিলেন সাহায্যের হাত। জগৎ বিখ্যাত এই মানুষটি হলেন জর্জ হ্যারিসন। শ্রদ্ধা ভরে পালিত হল এই মহান শিল্পীর ১৯তম মৃত্যুবার্ষিকী। বিস্তারিত রিপোর্টে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে গোটা বিশ্বকে জাগ্রত করেছিলেন একজন মানুষ। তার নেওয়া একটি উদ্যোগই নাড়া দিয়েছিল পৃথিবীর মানুষকে। সবাইকে জানিয়েছিলেন পাক হানাদার বাহিনী বাংলার মানুষের উপর কি নিপীড়ন আর হত্যাযজ্ঞই না চালাচ্ছে, আর সেটাও তিনি করেছিলেন গানে গানেই। পৃথিবীর বুকে আয়োজন করেছিলেন সম্ভবত প্রথম চ্যারিটি কনসার্ট।
সেই কনসার্টের ব্যাপকতা এতটাই ছিল যে শত বছরের অন্যতম সেরা আয়োজনের তকমাও জুড়ে আছে সাথে। 1971 সালের 1 আগস্ট দিনটি ছিল রবিবার। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতার বাদক পণ্ডিত রবিশঙ্করের অনুরোধে একটি কনসার্টের আয়োজন করেছিলেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ গোটা বিশ্বের মানুষের কাছে নিয়ে গিয়েছিল বাংলাদেশের ন্যায়সঙ্গত দাবিকে। কনসার্ট থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে খরচ হয়েছিল বাংলাদেশি শরণার্থীদের জন্য। গোটা দুনিয়ায় সারা জাগানো দ্য বিটলস ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং অন্যতম কণ্ঠশিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার পরও তার খ্যাতি এতটুকু কমেনি। সঙ্গীতের আকাশে সবসময়ই নিজের দীপ্তি ছড়িয়েছেন, আপন মহিমায় হয়েছেন ভাস্বর। সঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি ছিলেন একজন গীতিকার, সঙ্গীত ও চলচ্চিত্র নির্মাতা। বাংলাদেশের জন্য কনসার্টটিতে সঙ্গীত পরিবেশন করেছিলেন নোবেল বিজয়ী বব ডিলান সহ পৃথিবীর সেরা শিল্পীরা। কেবল তাই নয়, সেদিনের কনসার্টে জর্জ হ্যারিসনের লেখা, সুর করা এবং গাওয়া বাংলাদেশ গানটি মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল। ছিল বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর গভীর এক আবেদন। বাংলাদেশের মহান বন্ধু জর্জ হ্যারিসনের জন্ম 1943 সালের 25 ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে। সঙ্গীত তাকে নিয়ে গেছে গোটা দুনিয়ায়। 1999 সালের 30 ডিসেম্বর ইংল্যান্ডের ফায়ার পার্কে তার বাড়িতে ঢুকে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি জর্জ হ্যারিসন ও তার স্ত্রী অলিভিয়ার উপর ছুরি দিয়ে আক্রমণ করে। এতে হ্যারিসনের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে একসময় তার ফুসফুসে ক্যান্সারও ধরা পড়ে। অবশেষে 2001 সালের 29 নভেম্বর মাত্র 58 বছর বয়সে মারা যান এই কিংবদন্তি। সারা বিশ্বের লাখো ভক্ত স্মরণ করেন এই মহানায়ককে। বাংলা চ্যানেলের পক্ষ থেকেও বিনম্র শ্রদ্ধা। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার ভিন্ন সংবাদ। একটি গর্ত যার কোনো শেষ নেই, এতে কোনো কিছু ফেললেও শব্দ হয় না, এমনকি গর্তের মুখে দাঁড়িয়ে জোরে শব্দ করলেও তা প্রতিফলিত হয় না। ওয়াশিংটনের এলসবার্গে এই গর্তটির অবস্থান। এটি তলাবিহীন গর্ত নামেও পরিচিত। ভৌতিক এই গর্ত নিয়ে অনেক গবেষণা চললেও এর কোনো সমাধানে আসতে পারেননি গবেষকেরা। বিস্তারিত রিপোর্টে। মেলওয়াটার নামক একজন আমেরিকান ওই গর্তটি সহ জমির মালিক। মেলওয়াটার যতদিন এই গভীর গর্তের মালিক ছিলেন ততদিন তিনি প্রায় এই গভীর গর্তটির কাছে আসতেন। 1980 সালে এই গর্তের আশেপাশের সব মানুষেরা তাদের ময়লা আবর্জনা যা কিছু ছিল গর্তের ভেতরে ফেলত। এমনকি সেই বাসিন্দারা এই গর্তের মধ্যে তাদের পুরনো রেফ্রিজারেটর, পুরনো টায়ার, পুরনো ইলেকট্রনিক্সের অন্যান্য সব যন্ত্রপাতি ফেলত। সাধারণত অন্যান্য যেসব গভীর গর্ত থাকে সেগুলোর মধ্যে কোনো কিছু ফেললে তার একটি বিকট শব্দ হয়, তবে এই গর্তের মধ্যে কোনো কিছু ফেললে শব্দ হতো না। তাই সব বাসিন্দারা ভাবতো এই গর্তের কোনো তলা নেই। এমনকি এই গর্তের উপর থেকে কোনো শব্দ করলে তার কোনো প্রতিধ্বনিও ফিরে আসতো না। মানুষেরা ভাবতো যে এটা হয়তোবা নরকের দরজা। 1993 সালে মেলওয়াটার এবং তার স্ত্রী নতুন জায়গাটি কিনে নেয়, তবে তখন তারা জানতো না তাদের জমির অংশের মধ্যেই রয়েছে এমন এক রহস্যময় গর্ত। এরপর মেলওয়াটার এবং তার স্ত্রী একটি ডাস্টবিনের মতো করে ব্যবহার করতে শুরু করেন। তারা প্রতিদিন অনেক নোংরা সহ অব্যবহৃত জিনিসপত্র ফেলত গর্তে। তারা ধীরে ধীরে বুঝতে পারেন আসলে এই গভীর গর্তের কোনো তলা নেই। মেলওয়াটার একদিন একটি মাছ ধরার বড়শির সাহায্যে সেই গর্তের মধ্যে অনেকখানি লম্বা দড়ি নামিয়ে দিলেন, তবু সেই সুতো কোনো তলা খুঁজে পায়নি। পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্তের নাম হলো কোলা সুপার ডিপ বোরহোল, যার গভীরতা 12 কিলোমিটার। মেলওয়াটার সেই গভীর গর্তের 24 কিলোমিটার লম্বা সুতো নামিয়ে দেন, তারপরও তিনি এর কোনো তলা খুঁজে পাননি। এরপরই মেলওয়াটার বুঝতে পারেন এই গভীর গর্তটি হলো একটি সুপার ন্যাচারাল গর্ত। মেলওয়াটার আরো খেয়াল করেন তার পোষা কুকুর এই গর্তটিকে দেখলে ভয় পায়। 10 মিটার দূর থেকে কুকুর যখন গর্তটিকে দেখতে পায় তখন তার কুকুর অদ্ভুত আওয়াজ শুরু করে দেয়। আর যদি সেই কুকুরটিকে টেনে হিচড়ে জোর করে গর্তের দ্বার প্রান্তে গিয়ে দাঁড় করানো হয় তবে কুকুরটি সেই গর্তটির কাছে গেলে ভয় পালিয়ে যায়। আর এসব দেখে মেলওয়াটার সেই গর্ত সম্পর্কে আশেপাশে থাকা বাসিন্দাদের জিজ্ঞাসা করতে থাকেন যে গর্তটির রহস্যময় ঘটনার পেছনে কোনো কারণ আছে কিনা। তাদের মধ্যে একজন বলেন তার একটি কুকুর অনেকদিন আগে মারা গিয়েছিলেন।
তিনি সেই কুকুরটিকে গর্তের মধ্যে ফেলে দিয়েছিলেন। তবে কিছুদিন পরেই সেই ব্যক্তি তার কুকুরটিকে গভীর রাতে তার বাড়ির আশেপাশে দেখতে পেয়েছিলেন। এমন অসংখ্য ঘটনা ছড়িয়ে আছে মেলসের ভৌতিক গর্তটিকে ঘিরে। সত্যি হোক আর না হোক, সেখানকার বাসিন্দারা এখনো বিশ্বাস করে ভৌতিক ওই গর্তে কোনো প্রাণীকে ফেলে দিলে তা আবার জীবিত হয়ে ফিরে আসে। গবেষকরা এটির রহস্য অনুসন্ধানের চেষ্টা করেছেন বহুবার, ফলাফল শূন্য। রহস্য হয়ে থেকে গেছে গর্তটি। মেহরুব বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কথা না শোনায় নিম্ন আদালতের উপর বেজায় চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, এ কেমন আদালত, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা। আবারও ইতিহাস করলেন ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেন। যোগাযোগ টিমের সব পদে নিয়োগ দিলেন নারী কর্মকর্তা। করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় শঙ্কা, আতঙ্কে নিউ ইয়র্ক প্রবাসীরা। ব্যবসায়ীদের দুরবস্থা, বিনামূল্যে ভ্যাকসিন দেবে রাইট এইড। ফাখরিজাদে হত্যার প্রতিশোধের হুমকির মধ্যে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী। এর আগেও দুধর্ষ হামলা চালিয়েছে মোসাদ। ইরানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এবং কৃষক বিক্ষোভের টালমাটাল ভারত, শর্ত সাপেক্ষে আলোচনার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দিল্লি অবরোধের হুঙ্কার কৃষকের। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ ইন করুন www.banglachannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।